চাঞ্চল্যকর তথ্য আবিষ্কার করলাম দেবলীনার সম্বন্ধে। দেবলীনা ভালো ছিল না এবং ভালো নেই এখনও। আমি অনেক জিনিস এখন রিসার্চ করলাম বসে বসে। দেবলীনার একবার প্রচণ্ড সর্দি কাশি হয়েছিল, জ্বর মাথায়, মানে জ্বর ছিল, মাথায় প্রচণ্ড যন্ত্রণা এবং চোখ মুখ মানে হয়ে আসছে। ওষুধ দিতে হরিনাভি বোধহয় জায়গাটার নাম, হরিনাভি থেকে নিউ টাউনে গেছিল দেবলীনার বাবা। দেবলীনার বাবাকে দেখলাম যথেষ্ট বৃদ্ধ টাইপের একটি মানুষ এবং অতিরিক্ত অসুস্থ থাকার জন্য উনি ভালো করে কথা বলতে পারেন না, দাঁত নেই। দেবলীনার বাবার সঙ্গে ওই লোকটার নাম কি, প্রবাহ, একটা কথা বলেনি, সামনে বসেছিল। প্রবাহ বসে বসে ফোন দেখছে, দেবলীনার বাবার সঙ্গে একটা কথা বললো না, লাস্টে বেরিয়ে গেল। ফোন দেখে বলছে যে প্রচণ্ড চিল উঠছে, বাজ উঠছে। তখন দেবলীনা তাড়াতাড়ি বলছে, ও আচ্ছা পাইলট, তো ও ভেবেছে হয়তো প্লেন ওড়াতে প্রবলেম হবে এগুলো। বলছে না না, এত চিল উঠছে মানে সংকটের লক্ষণ। তার মানে আমার মনে হচ্ছে ওই দেবলীনার বাবা ওর বাড়িতে এসছে, তাও কেন এসছে, এমনি আসেনি, ওষুধ দিতে এসছে। দেবলীনার বাবাকে যদি দেখো না বুঝতে পারবে ভদ্রলোক অত্যন্ত বয়স্ক হয়ে গেছেন এবং বয়সের থেকে অসুস্থতায় ওনার অবস্থা আরও কাহিল। একটা কথা বললো না জামাই, ভাবতে পারছেন? শুধু তাই নয়, দেবলীনার এইভাবে শুয়ে পড়ে আছে এবং ওরা বলছে যে এইভাবে এইরকমভাবে ফোনটাকে নিয়ে এরম হাতে রেখে দিয়েছে, জাস্ট বসে আছে, প্রবাহ একটা মেসেজ করবে বা একটা ফোন করবে। হ্যাঁ, কীরকম ফোন আসছে জানো, ব্লিঙ্কিট দাঁড়িয়ে আছে দরজায়, দেবলীনা অ্যাপ্রুভ করে দেবে, কে জানে হয়তো পয়সাও দিয়ে দেবে। সুইগি আসছে, মানে দেবলীনা সুইসাইড করার চেষ্টা করেছে, বুঝতে পারছো? সেইখানে ওর বাড়ির লোকেরা, দেবলীনার শ্বশুর শাশুড়ি এবং দেবলীনার স্বামী, সুইগি থেকে খাবার আনিয়ে খাচ্ছে। আমার একটা কথা জানো, আমরা এই যে শিকড় ছেড়ে পরের বাড়ি যাই, আমরা কেন পার্ট হতে পারি না গো শ্বশুর বাড়ির? ধরো এই যে বাবা মা ছেলে বউ যেই এলো, তারা 3জন থেকে 4জন কেন হতে পারলো না? আজকে একটা জিনিস বলো তো, দেবলীনা যখন ওষুধটা খেয়েছে সেই সময় যতই রাগ থাক, ধরো একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন কল্পনা করো যে যতই রাগ থাক, তার মা কিন্তু দৌড়ে আসতো, কই শাশুড়ি তো এলো না, সে তো সুইগি থেকে খাবার আনিয়ে খাচ্ছে। সুইগি মানে এগুলো সায়ককে দেবলীনা দেখিয়েছে, সুইগি ব্লিঙ্কিট এইগুলো সমস্ত দেবলীনার ফোনে কানেক্টেড ছিল, কারণ দেবলীনাই পেটা করতো। তো সুইগি থেকে খাবার আনিয়ে খাচ্ছে, দেবলীনা অ্যাপ্রুভ করে দিচ্ছে। হ্যাঁ গো, মানুষের মানে বিশেষ করে মেয়েদের মনটা কি কোনো ধর্তব্যের মধ্যে আসে না? হ্যাঁ, মনটা আসে না? আর যারা ওই যে শ্রাবন্তী ভৌমিক বলছে না, টিনা অত্যাচারিত কোনো দিনই হয়নি কারণ ও চকচকে ছিল, তাহলে দেবলীনা কি কম চকচকে ছিল? দেবলীনা ভালো ছিল না। আজকে আমি একটা শর্টস দেখে এলাম, তো মানে আমি খালি ভাবছিলাম যদি আমার সঙ্গে হতো কি সাংঘাতিক। আমি হয়তো যাকে আর বলছি না। দেবলীনার বাবা একটা বৃদ্ধ অথর্ব মানুষ, অসুখ করেছে মেয়েটার, সে হরিনাভি থেকে নিউ টাউনে ওষুধ দিতে গেছে, তার জামাই তার সঙ্গে কথাই বললো না। বাবা গেছে মেয়েকে ওষুধ দিতে, জামাই বাড়িতে রয়েছে, সে এনে দেয়নি কারণ তার পরীক্ষা আছে, বুঝতে পারছো? এবং বলছে যে সংকটের লক্ষণ, মানে ওর বাবা এসছে, তো মানে সিম্বলিক্যাল মানেটা এটাই হচ্ছে। আর এই যে যারা বলছে না যে উভয় পক্ষের শুনে বলবো, ভাই জিনিসটা না আমরা কিছুটা দেখে বুঝতে পারি। কোনো আম যদি গায়ে দাগ থাকে আমরা বুঝতে পারি না আমটা ভেতর থেকে পচা হবে? তোমরা বলো তো, যেখানে মেয়েটা সুইসাইডের অ্যাটেম্প করেছে এবং এখনও সে মানে ফোন নিয়ে বসে আছে একটা ফোনের জন্যে, প্রবাহের একটা ফোনের জন্য, এবং কাঁদছে, এগুলো লাইভ করে সোশ্যাল মিডিয়ায় বলছে, তারা কি দেখছে না? তারা কি লাইভগুলো দেখছে না? এবং লাইভ দেখছে, এটা প্রমাণও নাকি আছে। তাহলে তারা কি করে খাচ্ছে, গলা দিয়ে কি করে নামছে? তা যে মা না খেয়ে সারা রাত ওখানে বসে আছে, কান্নাকাটি করছে, সেই মা মানে জন্মদাত্রী, নারী ছাড়া ধন, সেগুলো বাদই দিলাম, সেই মা প্রেফারেবল না সেই শাশুড়ি প্রেফারেবল যে প্লেনের পাইলট বলে স্বামীর মানে ছেলের ইন্স্যুরেন্স করিয়ে রেখেছে, এবং ছেলে যদি কোনোদিন মারা যায় সেই সম্পত্তিটা মানে ইন্স্যুরেন্সের পয়সাটা বউ পাবে বলে রেজিস্ট্রি হতে দেয়নি? ছেলের মৃত্যুর কথা বাবা মা ভাবতে পারে?
শুধু তাই না, যেহেতু প্লেনে কাজ করে, মানে প্লেনের পাইলট, বুঝতে পারছো, রেজিস্ট্রি ম্যারেজই হতে দেয়নি। 2 বছর আগে, 2 মাস আগে, পুজোর 2 মাস আগে দেবলীনাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল। সেখানেই শর্মিষ্ঠা গিয়ে বাড়ি থেকে নিয়ে এসছিল। ওরা অনেক হাতে পায়ে ধরেছিল, পায়ে অবধি ধরেছিল যে সংসারটা ভেঙো না। তখন বলেছিল না, তোমরা মেয়েকে নিয়ে চলে যাও। এবং দেবলীনাকে যখন তার স্বামী পুজোর সময় ডেকেছিল, বাপের বাড়ির লোকেরা বলেছিল ওরে যাস না, ও বলল না, আমার বিয়ের প্রথম পুজো, আমি যাব না। সব থেকে বড় কথা, লোক লজ্জা, সমাজ, সে মানে মেয়ে হলেই হয় ভাই, সে রাজার মেয়েই হোক আর ভিখিরির মেয়েই হোক, আমাদের সমাজে, বাঙালি সমাজে মেয়েই। কি অদ্ভুত! অথচ রাজস্থানে কিছু গ্রামে শুনেছি যে মেয়ে কিনতে হচ্ছে, মানে দুলহান কিনতে হচ্ছে বাচ্চা পয়দা করার জন্য। সমাজে মেয়ে ছাড়াও চলে না, এবং মেয়েরাই আজকে শর্মিষ্ঠার লাইভে বেশি খোঁটা দিচ্ছে যে দুপক্ষের কথা জানতে হবে। অথচ তারা জানছে যে ওরা সুইগি থেকে খাবার আনিয়ে খাচ্ছে। দেবলীনা এটা সায়ককে দেখিয়েছে। সায়ক এবং নন্দিনী গেছিল দেবলীনাকে দেখতে। আচ্ছা, নন্দিনী বলছে যে দেবলীনার একটা বিরাট ভয় ছিল যে সমাজ এক্ষুনি বলবে যে এরা তো ইন্ডাস্ট্রির মেয়ে, এরা এইরকমই হয়, ঢাকঢোল পিটিয়ে বিয়ে করে তারপরে সংসার ভেঙে দেয়। ব্যাপারটা হচ্ছে, সংসার ভাঙার জন্যে কেউ সংসার পাতে না, সেগুলো কন্ট্রাক্ট ম্যারেজ থাকে যে 2 বছর অবধি থাকবে, ইয়ে করবে, তারপর শেষ হয়ে যাবে। সংসার ভাঙার জন্যে কেউ সংসার পাতে না। ও দেবলীনার বাবা মার পয়সার অত্যন্ত লোভ, এইটা প্রমাণিত হচ্ছে। আর দুপক্ষের কথা শুনে কেন ভাই, দেখে তো কিছুটা বুঝতে পারছি, দুপক্ষের কথা শোনার তো দরকার হচ্ছে না। আমি যেগুলো দেখে এলাম, একটা জায়গায় দেবলীনা বলছে যে যতই দাও, মানে টাইটেলটা আমার মনে নেই, যতই দাও কিছুতেই সন্তুষ্টি নেই, এই ধরনের একটা টাইটেল। মানে ও তোমার অ্যানিভার্সারিতে বলছে আমি এমন ক্যাটেগরি থেকে জিনিস নেই তাকে দিইনি। কিন্তু আমরা কোনোদিন তো দেখিনি যে প্রবাহ দেবলীনাকে কিছু কিনে দিয়েছে। এবং শাশুড়ির প্রেজেন্সে দেবলীনা খুব একটা ভালো থাকতো না। দেবলীনা এবং দেবলীনার শাশুড়ি এবং তার স্বামীর ব্যবহার দেখলাম একসঙ্গে। প্রবাহ কচি বাচ্চার মতো বিহেভ করছে, কিন্তু শাশুড়ির সামনে দেবলীনা প্রচণ্ড কড়াভাবে কথা বলতো, মানে ওকে ঠিক ভালোভাবে নিত না ও শ্বশুর শাশুড়ি, স্পষ্ট বোঝা যাচ্ছে। একটি বিয়ে যখন হয়, শ্বশুর শাশুড়ি এবং দুপক্ষের শ্বশুর শাশুড়ি, মানে একটি ফ্যামিলির মিলন হয়, যেখানে বিয়ের আগে পুরোটাই জানা ছিল যে ওরা পাইলট এর বাড়ির লোক, আর এরা কিন্তু বহু স্ট্রাগল করে বড় হয়েছে। দেবলীনা এটা তো পুরোটাই জানতো। আজকে দেবলীনার মা বলছে যে কোন একটা জায়গা বললো, আমি এই দেখলাম, এই ভুলে গেলাম, ডানকুনি বোধহয় বললো জ্যামে পড়ে আছি 5 ঘন্টা। সেখানে তোমার এই যে প্রবাহ দেখলে তো, আজকে ওষুধ দিতে ওই বয়স্ক মহিলাটাকে, ওই বয়স্ক পুরুষটিকে, মানে ওই বৃদ্ধ বাবাকে আসতে হচ্ছে হরিনাবি থেকে নিউ টাউনে ওষুধ দিতে আসতে হচ্ছে। তার সঙ্গে তার জামাই একটাও কথা বলছে না। তাহলে দেবলীনা কি পরিমাণ ভালো ছিল তোমরা বুঝতে পারছো। দেবলীনা ভালো ছিল না, এখনো সে ভালো নেই। ব্যাপারটা হচ্ছে যে বিয়ের আগে তারা স্ট্যাটাস জানতো না। আচ্ছা, বাড়িতে ফেরার টাইমিং নিয়ে প্রবলেম হয়েছিল, 10টার মধ্যে বাড়ি ফিরতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বিয়ের আগে দেবলীনার ইভেন্টেও শ্বশুর শাশুড়ি, শ্বশুর বাড়ির লোকেরা গেছে, ইভেন্টে গেছে। মানে আমার যেটা মনে হচ্ছে কি জানো তো, ওই স্ট্যাটাস, দেবলীনার মা বাবা হচ্ছে আমাদের মতো একটা স্ট্রাগলিং পরিবারের মানুষ, আর ওরা বিশাল হাইফাই, এইরকম কিছু একটা দেখাতে চাইছে। সুতরাং এদের সঙ্গে আর মিশবে না, প্লাস দেবলীনাকে অসহায় করে দিতে হবে। বাবা মা তো এটা মেয়ের সাপোর্ট না, দেবলীনাকে একেবারে অসহায় করে দিয়ে তাকে চুষবে। ব্যাপারটা হচ্ছে যে তোরা যদি তার কাজটাই ছাড়িয়ে দিস, তাহলে চুষবি কোত্থেকে। দেবলীনা যখন জিজ্ঞেস করেছে, দেবলীনা কিন্তু সংসারটা এখনো বাঁচাতে চাইছে। ওই ডেথ বেডে পড়ে পড়ে, যেখানে ও বলছে আমার সেকেন্ড চান্স আমি কেন পেলাম, সায়ক বলছে যে সাইকিয়াট্রিস্ট ছাড়া, মানে একবার উচ্চারণ করলো, তারপর বললো যে ওর মনের থেকে সেই জিনিসটাই আসছে না যে আমি জীবন থেকে সেকেন্ড চান্স পেয়েছি, আমি বাঁচবো, এই জিনিসটা। আচ্ছা, আর একটা কথা মনে হলো, অনেকেই মানে নিন্দুকের তো অভাব নেই, মানুষের দুঃখ নিয়েও এরা কিরা তামাশা করে। দেখলে না, আমার কথা বলতে বলতে একটুখানি মানে নিঃশেষ বোধহয় বোঝা যায়, যার জন্য আমাকে হাঁপানি বুড়ি বলছে, এটা ছোট লোকের বাচ্চা। তো মানুষের দুঃখ নিয়ে এরা কিরকম তামাশা মারে।
এক জায়গায় বলছে যে কি করে দেবলীনা 78টা ওষুধ খেলো, অতগুলো ওষুধ তো একসঙ্গে দেবে না। তার মানে দেবলীনা অনেক দিন থেকেই ঘুমের ওষুধগুলো জোগাড় করছিল। তার মানে বুঝতে পারছো, ভাঙনটা অনেক দিন থেকে ধরেছে। সোশ্যাল মিডিয়ায় ভালো থাকার ঢং করতো, অভিনয় করতো। সোশ্যাল মিডিয়া থেকে যারা বড় হয় বা সোশ্যাল মিডিয়ায় যারা থাকে তারা পুরোটাই যে সত্যি দেখাচ্ছে তা নয়। এই রকম অভিনয় টিনাও করতো। টিনা একবার দেখাতেও চেয়েছিল, সেদিন বোধহয় মেরেও ছিল ওকে, কারণ থাম্বনেলে মুখটা এইরমভাবে ছিল, গালটা এই দিকের গালটা না পুরো এরকম ফোলা ছিল, যেখানে দেখিয়েছিল রাত্রি 10:30টার সময় মদ খেয়ে তার হাজব্যান্ড আসছে এবং তার শাশুড়িকে বলছে টিনা যে মা খালি আমারে বলে, টিনা এই ভাষায় কথা বলছিল, মা খালি আমারে বলে, মানে আমাকে বলে তুমি চুপ করো, ও কথা বলুক, ও পুরুষ মানুষ। তখন বেচারাম পেছন থেকে বলছে সেটাই নিয়ম, মানে একটি মহিলা মানে সে চুপ করে থাকবে, পুরুষের যা খুশি তাই করবে, সেটাই নিয়ম। আচ্ছা, সংসার ভাঙবে বলে তো কেউ গড়ে না গো, কেউ বিয়ে করে না সংসার ভাঙবে বলে। আরে দেবলীনা নন্দীর মতো একটা প্রতিষ্ঠিত মেয়ের যদি সমাজের এত চাপ ফিল হয়, তাহলে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের চাপ ফিল হবে না? সংসার ভাঙতে কেউ চায় না, কেউ চায় না। টিনাকেও তাই করা হয়েছিল, বাপের বাড়ি আসতে দিত না, অসহায় করে দিতে চেয়েছিল মেয়েটাকে, যাতে বাবা মা ভাই পাশে না দাঁড়াতে পারে। এবং টিনার বাড়ির লোক গেলে দুর্ব্যবহার করতো, এটা টিনার শ্বশুর নিজে স্বীকার করেছে, কল রেকর্ডে আছে, যে আমি জানি আপনারা এলে ও ভালো ব্যবহার করে না, মানে বেচারামের মার সম্বন্ধে বলছে যে ও ভালো ব্যবহার করে না। তখন টিনার বাবা বলছেন কেউ যদি নুন ভাতও দেয়, কিন্তু যদি মুখে একটু অন্তত ভালো ব্যবহার করে তাহলে তো তবু বলা যায়। টিনা বলতো বাপি আসো না কেন, মা আসো না কেন, তোমাদের মেয়ে এখানে আছে। আজকে চোখের সামনে দেখে এলাম দেবলীনার বাবা ওষুধ দিতে এসছে, দেবলীনা ঐশ্বর্য ভোগ করতে আসেনি, ওষুধ দিতে এসছে। ওই প্রবাহ একটা কথা বললো না, উল্টে বলছে বাজ ঘুরছে মাথার উপর, চিল ঘুরছে, সংকটের আশঙ্কা পাচ্ছি। তারপর গটগট করে বেরিয়ে চলে গেল। আর একটা জায়গায় দেখলাম দেবলীনা বলছে যে তোমার প্রবাহ পড়তে বসবে, সেখানে দেবলীনাকে পাশে বসে থাকতে হবে, মানে বুঝুক না বুঝুক, ওই ফ্লাইটের পড়াশোনা বুঝুক না বুঝুক। ব্যাপারটা হচ্ছে তারা তো দেবলীনার সঙ্গে ফোনে ব্লিঙ্কিট, সুইগি এগুলো যোগাযোগ আছে, তারা সুইগি থেকে খাবার আনিয়ে খাচ্ছে। যারা ছেলে মারা গেলে ইন্স্যুরেন্সের পয়সা তার স্ত্রী না পেয়ে যায়, এই জন্য রেজিস্ট্রি ম্যারেজ হতে দেয় না, তাদের দিকটা এখনো শুনে আসতে হবে দর্শকদের চামড়া কি এতটাই মোটা? তোমাদের কি মনে হয় আজকে দেবলীনার শ্বশুর শাশুড়িকে যেটুকু দেখেছো, তোমাদের মনে হয় তারা খুবই মানে অসহায় মানুষ, যে প্রবাহ নির্যাতিত হবে দেবলীনার হাতে, সেই রকম মানুষ তারা? যেখানে আমার সব থেকে যেটা অদ্ভুত লাগছে, যেটা দেবলীনার বন্ধুদেরও লাগছে, নন্দিনী সায়ক এদেরও লাগছে, সেটা হচ্ছে বাবা মাকে ছেড়ে দিতে হবে কেন? যেখানে দেবলীনা প্রবাহকে বলছে তাহলে তুমি চলো আমার সঙ্গে, প্রবাহ বলছে আমার টাইম নেই। শুধু তাই নয়, আর এক জায়গায় দেবলীনা স্কুটার খারাপ হয়ে গেছিল, টায়ার মানে কি একটা গাড়ি না স্কুটি কিছু একটা পাংচার হয়ে গেছিল। দেবলীনা প্রবাহকে ফোন করেছিল, বললো বেবি তুমি দেখে নাও, আই এম স্লিপিং রাইট নাও। যে স্বামী প্রয়োজনে পাশে দাঁড়াবে না, বুঝতে পারছো, অথচ স্বামিত্বের গর্ব করে। এবং যে মানুষটা দেবলীনার মা বলছে আমি বডিগার্ডের মতো হয়ে থাকতাম, দেবলীনার মা যে সঙ্গে থাকছে সেটা ওরা আগেও জানতো, কিন্তু নিজেরাও থাকবে না, মাকেও পাশে থাকতে দেবে না। পুরোপুরি একটা নারী নির্যাতনের কেস। এবং এই রকম ভাবে সামনে নিয়ে দেবলীনা বসে আছে, ফোনটা এইরকম ভাবে নিয়ে বসে আছে যে প্রবাহর একটা মেসেজ যদি পায়। এবং এরা বলছে যে লাইভগুলো হচ্ছে, লাইভগুলো তো তারা দেখছে, নিশ্চয়ই দেখছে, এবং তারা সুইগি থেকে খাবার আনিয়ে খাচ্ছে যখন তাদের পুত্রবধূ নার্সিংহোমে। এবং দেবলীনা এখনো ফিরে যেতে চায়। জাস্ট প্রবাহ ওকে যদি একটা ফোন করে বলে বা একটা মেসেজ করে বলে বেবি বাড়ি এসো, ও দৌড়তে দৌড়তে যাবে। এবং এটা ও বলছে সবাইকে, সায়ককে, নন্দিনীকে, তার মাকে, দিদিকে, সবাইকে বলছে। 2 মাস আগে বার করে দিয়েছিল ওকে। শর্মিষ্ঠা বলছে আমি অনেক করে চেষ্টা করেছিলাম, কিন্তু তারা বলছে না, মেয়েকে নিয়ে চলে যান।
সায়ক বারবার মুখে চলে আসছে। প্রবাহ যে তার শ্বশুরের সঙ্গে কথা বলেনি এটা চোখে দেখে এলাম, এবং সায়কও বলছে যে আমাদের সঙ্গেও খুব একটা মাখামাখি ছিল না, মুখোমুখি হয়ে গেলে ওই হাই হ্যালো এই ধরনের কথাবার্তা। মানে প্রচণ্ডভাবে অবহেলা একটা ছিল। দেবলীনা যে পরিমাণ ভালোবাসে তোমার ইয়েকে, প্রবাহকে, সেই পরিমাণ ভালোবাসা তো মানে তার একরত্তি ভালোবাসা তোমার প্রবাহর তরফে ছিল না। দেবলীনার এই সম্পর্কটাতে যেতেই হতো না, কিন্তু দেবলীনা কি দেখে যে এত পাগল হয়ে গেল। মানুষের প্রেম সেলফ রেসপেক্ট বাদ দিয়ে হলে না এই মুশকিল। অ্যাকচুয়ালি ভালো তো আমিও বাসি একজনকে, তাই না? আমিও আমার হাজব্যান্ডকে প্রচণ্ড ভালোবাসি, এবং যার জন্যে প্রথম দিকে যখন ঝগড়াঝাটি হতো আমি থাকতে পারতাম না, আবার ঝগড়া করতাম গিয়ে। কারণ কি, ওর সঙ্গে কথা না বলে থাকতে পারতাম না, কিন্তু সেই মানুষটার কেয়ারিং একটা ভাব ছিল। আমাদের দুজনের মধ্যে কথা বন্ধ, মানে কথা বলছি না, আমাদের ওই ধরনেরই ঝগড়া হতো। আমাদের ওই চিৎকার বিৎকার মারপিটের তো প্রশ্নই নেই, চিৎকার বিৎকার গালি গলজ বা তীখা কথা হতো না, আমরা কথা বন্ধ করে দিতাম। তখন আমি MA পরীক্ষা দিচ্ছি, আমি দেখলাম টিভির ওপর, আমার বাচ্চাটা ছোট, টিভির ওপর একটা পেন্সিল, একটা শার্পনার আর একটা রাবার রাখা আছে। আমি ভুলে মেরে দিয়েছি, কিন্তু আমার যে পরীক্ষাটা আমি দেব সেখানে পেন্সিল দিয়ে মার্জিন টানতে হতো, ওই পেন্সিলের বাঁ দিকে ওইখানে নাম্বারগুলো দিত, সেটা তোমার রুলের মধ্যে লেখা আছে। আমি ভুলে গেছি যে আমায় পেন্সিল নিয়ে যেতে হবে। সে অফিস যাবার আগে ভোরবেলা, আমাদের এখানে সব ভোরবেলা মানে 6:30 7টার মধ্যে সব বাড়ি ফাঁকা রেখে যেত। এই যে কেয়ারিং ভাবটা, এই ভাবটা কোথায়? যেখানে শুনছি দেবলীনার কোথাও একটা পাংচার হয়ে গেছে, কিছু একটা ভেহিকেলের চাকা, সেখানে বলছে বেবি আই এম স্লিপিং, তুমি ব্যবস্থা করে নাও। কেমন স্বামী! তোমরা কিন্তু অন্যদিকেও দেখেছো এটা। এবং আমার সব থেকে ইনসেনসিটিভ লাগে মানুষের কথাবার্তা এইরকম যখন কমেন্ট পাই যে সে তার স্বামীর সঙ্গে কথা বলতে পারতো, শাশুড়ি নিয়ে শুচ্ছে বলেই পরকীয়া করতে হবে, পরকীয়াটা একটা চয়েস, সে তার স্বামীর সঙ্গে কথা বলতে পারতো। হ্যাঁ গো, স্বামীর সঙ্গেই তো শুচ্ছে, স্বামীও তো বিছানায় আছে যেখানে মা আছে, স্বামী দেখতে পাচ্ছি না? আমার যদি আজকে চোট লাগে আমাকে এরম করে দেখাতে হবে যে আমার চোট লেগেছে? চোটটা লাগছে চোখে, তোমরা দেখতে পাচ্ছ না? বাড়ির লোকে দেখতে পাচ্ছে না? পরকীয়াটা একটা চয়েস, এটা পরকীয়া ছিল না, ওটা একটুখানি ওই যে দম বন্ধ করার সম্পর্কের থেকে একটু ফাঁক খুঁজতে গেছিল। দম বন্ধ করার সম্পর্ক, বুঝতে পারছো? যেখানে পেটে খাবার নেই, গায়ে কাপড় নেই, রাত্রিরের বিছানায় স্বামীর সোহাগ নেই, একটুখানি ভালো কথাবার্তা পর্যন্ত নেই। অনেক চিটার দেখেছি কথাবার্তাটা এত তোমার মধুমাখা হয়, যেমন এই বৌদিবাজের ক্ষেত্রেটা দেখলে মেয়েরা পিছলে যায়। সেই ড্রাইভারের মেয়ের তো কিছুই ছিল না গো, ড্রাইভারের মেয়ে বলে তাকে সমাজ এখনো পিষে মারছে। দেবলীনার ঘটনাটার পর আশা করি টিনার মাকে নিয়ে নোংরা মন্তব্য, এবং এই মৌসুমি দে টিনার মাকে যাচ্ছে তাই বলে, কেন না সে টিনার সঙ্গে দিল্লিতে ঘুরতে গেছে তাই। যদি একটি পুরুষ সন্তান তার মায়ের সন্তান হয়, একটি কন্যা সন্তানও তার মায়ের সন্তান, একটি পুরুষ সন্তানের মার যদি তার সন্তানের টাকায় অধিকার থাকে, এটি কন্যা সন্তানের মায়ের অধিকার আছে। সম্পদান করা হয় মানে মেয়েটিকে বেচে দেয়া হচ্ছে না, যে অধিকার ত্যাগ করে বেচে দিচ্ছি না, সন্তান তো সন্তানই হয়। খুব খারাপ লেগেছে। দেবলীনার বাবা ওষুধ দিতে এসছে, প্রবাহ একটা কথা অবধি বললো না। তখনই আর একটা কল রেকর্ডের কথা মনে পড়ে গেল, যেখানে একটি ড্রাইভার, সরকারি চাকুরিজীবী এক ড্রাইভার বলে আমি তাকে মোটেই অসম্মান করছি না, ওই পজিশনে আগে কেউ উঠে দেখাক, সরকারি ড্রাইভার হয়ে দেখাক, কিন্তু সমাজ ড্রাইভার ড্রাইভার করে। তো একটি ড্রাইভার তার মেয়ের জন্য বলছে যে ওর বাড়ি গেলে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করা হতো না, কেউ যদি নুন ভাতও দেয়, দুটো মিষ্টি কথা বলে, তবু তো দেখা যায়, তবু সেখানে যাওয়া যায়। আর এদের পরিবার কীরকম মিশুকে, সেই মামাতো দাদা বৌদির ব্যবহার দেখে তোমরা বুঝতেই পারছো। আর ওদিকে ইনি তো ড্রাইভার, এবং যার সঙ্গে কথা বলছিলেন তিনি বেকার, তিনি বিভিন্ন মানে ওই মেডিকেল কলেজে উঠবস করে অনেক কিছু শিখেছেন, কিন্তু ছেলেটিকে মানে মনুষ্যত্ব শেখাতে পারেননি, নিজের সন্তানকে মনুষ্যত্ব শেখাতে পারেননি। আজকে নাতির জায়গায় নাতনি হলে ওই পরিবারে কি অবস্থা হতো কে জানে।
আজকে আমার তো এখন মনে হয় যে টাইম মেশিনে যদি সময়টা রিভার্স করা যায় তাহলে নাতির জায়গায় নাতনি করে দেখতাম। যদি আমার ইচ্ছে জেন্ডার পাল্টানো যেত, নাতনি হলে অন্তত এই বাচ্চা ফুটফুটে মাটি সন্তানহারা হতো না। তো যাই হোক, দেবলীনার ব্যাপারটা দেখে এলাম। দেবলীনা এই ঘুমের ওষুধগুলো অনেক দিন থেকে জোগাড় করছিল, তার মানে দেবলীনা কোনোদিনই ভালো ছিল না, এখনো ভালো নেই। ভাবতে পারো, সে হসপিটালে আসে দেখতে পাচ্ছে তার শ্বশুরবাড়ির লোকেরা সুইগি থেকে খাবার আনিয়ে খাচ্ছে। এখনো দেবলীনা কেন ফিরে যেতে চায় প্রভায়ের কাছে? এখনো এর নাম সংসার? সংসারটা তো স্বামী স্ত্রী দুজনের। জোর করে দুটো মানুষ একটা ছাদের তলায় থাকলেই সেটা সংসার হয়? দিনের পর দিন স্ত্রী অবহেলিত হবে, তবু এক ছাদের তলায় থাকো, সমাজ বলবে সংসার সংসার সংসার, সংসার বেঁচে গেছে। যাই হোক, কি বলবো বলো, তোমাদের দর্শকদের দরবারে আপিল করলাম, তোমাদের কাছ থেকে মতামত চাই। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, মতামত দিও প্লিজ।